তো সবাই লিখেছো নিশ্চয়ই বি ভার্ব এবং হ্যাভ ভার্ব। লিখে নাও বি ভার্বের পরে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, হ্যাভ ভার্বের পরে নাউন বসে। বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, হ্যাভ ভার্বের পরে নাউন বসে। আপাতত এইভাবে লিখতে থাকো ছোট্ট করে। বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, বি ভার্বের পরে নাউন, হ্যাভ ভার্বের পরে নাউন বসে। এটা হচ্ছে প্রথম থিং। আচ্ছা আমি ভেঙে দিচ্ছি, তোমরা এটা নিশ্চয়ই লিখেছো বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে আর হ্যাভ ভার্বের পরে নাউন বসে। আচ্ছা তোমরা হয়তো বলতে পারো যে ভার্বের পরে তো অ্যাডভার্ব বসে। হ্যাঁ ভার্বের পরে অ্যাডভার্ব বসে, কোনো সমস্যা নেই। ভার্বের পরে অ্যাডভার্ব বসে, কোনো সমস্যা নেই। আচ্ছা ভার্বের পরে যদি অ্যাডভার্ব বসে তো বসলোই, কিন্তু যদি ভার্বের পরে অ্যাডভার্ব না বসে তাহলে বি ভার্বের পরে হচ্ছে অ্যাডজেক্টিভ বসবে আর হচ্ছে হ্যাভ ভার্বের পরে নাউন বসবে। এটা একটা প্রথম কথা। আবার বলতে পারো যে হ্যাভ ভার্বের পরে তো যদি ভার্ব আসে তাহলে ভার্বের তো পাস্ট পার্টিসিপল হয়। হ্যাঁ হয়, হ্যাভ ভার্বের পরে যদি ভার্ব বসে তাহলে ভার্ব পাস্ট পার্টিসিপল হবে। এখন যদি বলি যদি ভার্ব না বসে, তার মানে এদের পরে অ্যাডভার্ব বসতে পারে, কোনো সমস্যা নাই। এদের পরে ভার্বও বসতে পারে, কোনো সমস্যা নেই। যদি ভার্ব এবং অ্যাডভার্ব না বসে তখন এই রুলসটা কি, বি ভার্ব পরে অ্যাডজেক্টিভ বসবে, হ্যাভ ভার্বের পরে নাউন বসবে। খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, এটা মনে রেখো, নিজ দিয়ে লিখে দাও। যদি ভার্ব ও অ্যাডভার্ব না বসে তাহলে এই রুলসটি খুবই গুরুত্বপূর্ণ। এই কথাটি বা এই রুলসটি প্রযোজ্য, এই রুলসটি প্রযোজ্য। ভার্ব এবং অ্যাডভার্ব ছাড়া এই রুলসটি প্রযোজ্য। তাহলে বি ভার্ব পরে সবসময় কি বসে, অ্যাডজেক্টিভ বসে, সরাসরি যে ওয়ার্ড। আর হ্যাভ ভার্বের পরে নাউন বসে। আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, ঝটপট লিখতে পারলে বেটার। যেমন হ্যাঁ হ্যাঁ কি দেখা যাচ্ছে না বলো তো? একাধিক অবজেক্ট পেলে ব্যক্তি আগে বস্তু পরে, একাধিক অবজেক্ট পেলে ব্যক্তি আগে বস্তু পরে। আচ্ছা লিখে নাও, ব্যক্তিটাকে ইনডিরেক্ট অবজেক্ট বলা হয়। ব্যক্তি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, বস্তু হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। ব্যক্তি হচ্ছে ইনডিরেক্ট, বস্তু হচ্ছে ডিরেক্ট, ডিরেক্ট অবজেক্ট। তার মানে অবজেক্ট দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ভালো করে বিষয়গুলো খেয়াল করো, কিন্তু এগুলো কিন্তু এমসিকিউ হয়। কি বললাম যে হচ্ছে যখন কখনো আমরা যদি অবজেক্ট ভার্বের পরে অবজেক্ট ইউজ করি তখন আমরা ব্যক্তি বস্তু একসাথে পেতে পারি। তো ব্যক্তি আগে বসবে, বস্তু পরে বসবে, এটা হলো নিয়ম। ব্যক্তিটাকে ইনডিরেক্ট অবজেক্ট বলা হবে, বস্তুটাকে কি বলা হবে, ডিরেক্ট অবজেক্ট বলা হবে। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো সবাই। আচ্ছা এখন আমি উল্টায় দিতে চাই। হ্যাঁ এটা যেটা আছে সেটাকে আমি একটু উল্টায় দিতে চাই। ধরো মনে করো আমি এটাকে উল্টায় দিতে চাচ্ছি। প্রথমত হচ্ছে আমি আপেন দিব, হ্যাঁ তারপরে আমি ওটা লিখতে চাচ্ছি, মনে করো এরকম লিখতে চাচ্ছি। এখন যখন আমি বস্তুটাকে যখন, মনে রাখবো বস্তুটাকে যখন আগে দিব তখন এখানে একটা প্রিপোজিশন ব্যবহার হবে, হয় প্রিপোজিশন টু অথবা ফর, দুটো প্রিপোজিশনই হয়। তো আমি ধরো এখানে ফর দিলাম, হ্যাঁ ফাদার গেভ আ পেন ফর মি, অথবা আমি চাইলে এখানে একটা টু মিও দিতে পারি, কোনো সমস্যা নেই। তার মানে আমি যখন এরকম করে বস্তু আগে লিখবো ব্যক্তি পরে লিখবো তখন একটা প্রিপোজিশন ইউজ হবে ফর অথবা টু। এই জায়গাটা যেন খুব ভালোভাবে খেয়াল থাকে, কারণ এটার উপর কোনো অনেক সময় আমাদেরকে প্রবলেম ফেস করায়। তো আমি আবারও একটু গুছিয়ে দিচ্ছি, সবাই একটু ঠান্ডা মাথায় লক্ষ্য করো। যখন বি ভার্ব আমরা পাবো এম ইজ আর ওয়াজ আর হ্যাভ, এম ইজ আর ওয়াজ আর বি বিন বিং, বি ভার্বের পরে আমরা যে শব্দটা পাবো সেটা অ্যাডজেক্টিভ করতে হবে। আর হ্যাভ ভার্বের পরে যে শব্দটা আমরা পাই সেটা হচ্ছে নাউন হয়। তাহলে বি ভার্বের অ্যাডজেক্টিভ, হ্যাভ ভার্বের পরে নাউন, এটা আমরা প্রথম পরিচয়। যদি ভার্ব এবং অ্যাডভার্ব না বসে, যদি ভার্ব এবং অ্যাডভার্ব না বসে তাহলে এই রুলসটা প্রযোজ্য। এখন বি ভার্ব পরে যেটা বসে সেটাকে কিন্তু তুমি যেমন এখানে বিউটিফুল বসেছে, এটাকে সরাসরি অ্যাডজেক্টিভ বলা যাবে না। এটা প্রথম পরিচয় হলো কমপ্লিমেন্ট, প্রথম পরিচয় হলো কমপ্লিমেন্ট, সেকেন্ড পরিচয় হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রথম পরিচয় কমপ্লিমেন্ট, সেকেন্ড পরিচয় হচ্ছে অ্যাডজেক্টিভ, আগেই কিন্তু এটা অ্যাডজেক্টিভ বলা যাবে না। আচ্ছা যদি সরাসরি বলে কোন পার্টস অফ স্পিচ, তখন তো আমি আর কমপ্লিমেন্ট দিতে পারবো না, তখন আমি দেবো অ্যাডজেক্টিভ পেলে অ্যাডজেক্টিভ, নাউন পেলে নাউন। কিন্তু যদি
যদি দাগ দেওয়া থাকে যে এটি কি, তখন বি ভার্ব পরে যেটা বসবে সেটাকে কমপ্লিমেন্ট বলতে হয়। আর অন্যান্য ভার্বের পরে যেটা বসবে সেটা কমপ্লিমেন্ট নয়, ওটা শুধুই অবজেক্ট। তো ওই ধরনের কোনো কোশ্চেন আসবে না। আরেকটা আমরা এখানে তথ্য শিখলাম, সেটা হচ্ছে যে প্রিন্সিপাল ভার্বগুলোর পরে কি বসে আমরা জানি, অবজেক্ট বসে। তো অবজেক্ট এখানে ব্যক্তি বস্তু একসাথে বসতে পারে, শুধু ব্যক্তি বসতে পারে, শুধু বস্তুও বসতে পারে, ব্যক্তিও বসতে পারে। তো এখন একসাথে যদি দুটা বসে তাহলে প্রথমে বসবে হলো ব্যক্তি, পরে বসবে হলো বস্তু। প্রথমে বসবে হলো ব্যক্তি, পরে বসবে হলো বস্তু। ব্যক্তিটাকে হলো ইনডিরেক্ট বলতে হবে, আর বস্তুটাকে বলতে হবে ডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, এটা একটা গেল। আর এখানে যদি আমি উল্টায় দেই, তখন আমি প্রথমে দিব হচ্ছে, যদি বস্তু দেই তাহলে পরবর্তী ব্যক্তিকে সেট করতে গেলে ওখানে আমি দিব হচ্ছে টু অথবা ফরের একটা ব্যবহার। আশা করি এই জায়গাটা বুঝতে পারছো। আসলে কি সবাই বুঝতে পেরেছো? আমরা এখন ভার্বটা নিয়ে আবার আলোচনা শুরু করে দিব। প্রথমত চলে আসো, ভার্বের একটা ছক দেখতে পাচ্ছ, ছকের সাথে এখানে অনেকগুলো কথা দেখতে পাচ্ছ। এই কথাগুলো ইন্ট্রোডিউসিং হয়ে নেবা, পরিচিত হয়ে নেবা। এখন আমরা একটার পর একটা শুরু করব। ভার্বের সংজ্ঞা দিয়ে কোনো কোশ্চিনকে আসবে, যদি আসে লাকি, না আসলে নাই। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা হওয়া, খাওয়া দাওয়া বোধ সেটা ভার্ব, আসলে বেটার, না আসলে নাই। আচ্ছা, বাদ। এখন আসো, ফাইনাইট ভার্ব কি, এখানে দেওয়াই আছে, পরিপূর্ণভাবে দেওয়াই আছে, জাস্ট খালি তোমাদেরকে বুঝতে হবে। সবাই বুঝে নাও, যে ভার্বটা সাবজেক্ট ও টেন্স অনুপাতে পাওয়া যাবে, যে ভার্বটা সাবজেক্ট ও টেন্স অনুপাতে পাওয়া যাবে সেটাই ফাইনাইট। এটা আমি দিয়েছি, সাবজেক্ট ও টেন্স অনুপাতে যেটা হবে সেটাই ফাইনাইট। আর যে ভার্বটা সাবজেক্ট ও টেন্স অনুপাতে হবে না সেটাই নন ফাইনাইট, সেটাই নন ফাইনাইট। আশা করি বুঝতে পারছো। যে ভার্বটা টেন্স অনুপাতে পাওয়া যাবে সেটা হচ্ছে ফাইনাইট, যে ভার্বটা টেন্স অনুপাতে পাওয়া যাবে না সেটাই হচ্ছে নন ফাইনাইট। এটা হলো প্রথম সংজ্ঞা ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের। তার মানে তুমি যখন একটা বাক্যে যখন পুরো সেন্টেন্সটা এরকম পাবা, এই যে এরকম পুরো সেন্টেন্সটা পাবা, যখনই টেন্স অনুপাতে পাবা তখনই সেটাকে বলবা হচ্ছে ফাইনাইট, আর যেটা টেন্স অনুপাতে পাবা না সেটাকে নন ফাইনাইট বলবা। যেমন আমি যদি এখানে এই সেন্টেন্সটা যদি এভাবে লিখতে চাই, হ্যাঁ, তাহলে নন ফাইনাইট পাওয়া যাবে। যেমন হি লাইক টু সিং আ সং, মনে করো। তো এখন দেখো যে এই যে এখানে দেখো হি লাইকস টু সিং এ সং, এই যে সিং যেটা আসছে এটা কিন্তু হি এর সাথে রিলেশন নাই, আবার এটা কোনো টেন্সের সাথেও সম্পর্ক নেই। যদি থাকতো তাহলে এখানেও এস হতো। আর এটা কিসের পরে বসেছে বলতো, টু এর পরে বসেছে। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ফাইনাইট ভার্ব হচ্ছে যেটা টেন্স অনুপাতে সাবজেক্টের সাথে সম্পর্ক সেটা, আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে ওই যে তোমরা পড়ে আসলে জেরান পার্টিসিপল ইনফিনিটিভ, জেরান পার্টিসিপল ইনফিনিটিভ। এই জেরান পার্টিসিপল ইনফিনিটিভকে নন ফাইনাইট ভার্ব বলা হয়, জেরান পার্টিসিপল ইনফিনিটিভকে নন ফাইনাইট ভার্ব বলা হয়। তার মানে বিশাল একটা সেন্টেন্স দেওয়া থাকবে, অনেক বড় একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেন্টেন্স দিয়ে বলবে যে এই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কয়টি, এই সেন্টেন্সে নন ফাইনাইট ভার্ব কয়টি, এই সেন্টেন্সে কোনটা ফাইনাইট ভার্ব, এই সেন্টেন্সে কোনটা নন ফাইনাইট ভার্ব, এরকম করে খুঁজে বের করতে হবে। তাহলে আমি নিমিশের মধ্যে বুঝে দিচ্ছি, যে ভার্বটা সাবজেক্ট এবং টেন্সের সাথে মিলবে সেটা ফাইনাইট, আর যেটা মিলবে না সেটা নন ফাইনাইট। তারপরে তোমরা জেরান পার্টিসিপল ইনফিনিটিভ, জেরান পার্টিসিপল ইনফিনিটিভ স্টাইলে যে ভার্বগুলো পাবে সেটাই হচ্ছে নন ফাইনাইট। আশা করি বুঝতে পেরেছো। সবাই কি বুঝতে পেরেছো এই জায়গাটা? ফাইনাইট ভার্বটা বুঝতে পেরেছো সবাই? ওকে, কঠিন লাগলে জানাবে, দরকার হলে করতে পারো। ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, তো ট্রানজিটিভ ভার্ব সম্পর্কে এক কথাই শেষ। ভার্বকে কোশ্চিন করবা, নোট করতে পারো। ভার্ব, প্রিন্সিপাল ভার্বকে কোশ্চিন করব কি এবং কাকে, কি এবং কাকে দিয়ে কোশ্চিন করার পরে উত্তরটা যদি, কি এবং কাকে দিয়ে কোশ্চিন করার পরে উত্তরটা যদি অবজেক্ট স্থানে পাওয়া যায়, উত্তরটা যদি অবজেক্ট স্থানে পাওয়া যায় তাহলে সেটাকে ট্রানজিটিভ বলবো, আর উত্তরটা যদি অবজেক্ট স্থানে না পাওয়া যায় তাহলে তাকে ইনট্রানজিটিভ বলবো। তাহলে কি এবং কাকে, জাস্ট ওনলি কি এবং কাকে দিয়ে কোশ্চিন করব, ভার্বকে উত্তরটা কোথায় পেতে হবে, অবজেক্ট স্থানে পেতে হবে। কোথায় পেতে হবে, কোথায় পেতে হবে উত্তরটা বলো তো? হ্যাঁ, হ্যাঁ, অবজেক্টে পেতে হবে, তখনই কিন্তু ট্রানজিটিভ, আর না পেলে ইনট্রানজিটিভ। এখন আসো, দে ব্রট আউট আ প্রসেশন। এই যে ব্রট আউট মানে কি, বের করেছিল, কি বের করেছিল, প্রসেশন, মিছিল বের করেছিল। কি বের করেছিল, মিছিল বের করেছিল। কি কিনেছিল, শার্ট কিনেছিল।
কি দিয়েছিল? পেন দিয়েছিল। কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। প্লেস ফুটবল, কি খেলেছিল? ফুটবল খেলেছিল। প্রত্যেকটার অ্যান্সার অবজেক্টিভ স্থানে পাওয়া গেছে। সেন্টেন্স ছোট হলো না বড় হলো সেটা কোনো বিষয় নাও, বিষয় নয়, কিন্তু তোমাদেরকে উত্তরটা পেতে হবে, তাহলেই কিন্তু ট্রানজিটিভ, না পেলে ইনট্রানজিটিভ। অন্য কোনো স্টাইলে যদি এটা তুমি বুঝে থাকো তাহলে কিন্তু সেটা তোমার জন্য কাল হয়ে যাবে। আচ্ছা, এরপর চলে আসো ইনট্রানজিটিভের কয়েকটা উদাহরণ। বার্ডস ক্যান ফ্লাই, কি ওড়ে? পাখি ওড়ে। মনে কর কি ওড়ে? কাকে ওড়ে? অবজেক্টে কিন্তু নাই, অবজেক্ট কিন্তু নাই, ফলে এটা বোঝা যাচ্ছে ইন্টারনেটিভ। হি ক্যান নট রিড, হি ক্যান নট রিড, সে পড়তে পারে না। এখন মনে কর কি পারে না, কাকে পারে না, অবজেক্ট নাই। তারপরে দ্য পেন রাইটস ওয়েল, কি লেখে, কাকে লেখে, অবজেক্ট নাই। তারপরে বলছে দ্য ট্রিজ আর মুভিং ইন দ্য ব্রিজ, মানে গাছপালা নড়তেছে, মৃদু বাতাসে গাছপালা নড়াচড়া করতেছে। এখন কি নড়তেছে? নাই, অবজেক্টিভ স্থানে নাই। কাকে নড়তেছে? অবজেক্টিভ স্থানে নাই। হার চাইল্ড ইজ গ্রোয়িং ডে বাই ডে, তার শিশু বেড়ে বেড়ে উঠতেছে দিনের পর দিন। কি বেড়ে উঠতেছে? কাকে বেড়ে উঠতেছে? অবজেক্টিভ স্থানে নাই। যখনই অবজেক্টিভ স্থানে কি এবং কাকে কোশ্চেন করার পর উত্তরটা পাবো তখন সেটাকে বলবো ট্রানজিটিভ, না পারলে ইনট্রানজিটিভ। আশা করি তোমরা এই দুটো বুঝতে পেরেছো। আসলে কি বুঝতে পেরেছো? ইয়েস, নো, ঝটপট। ওকে, লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং শব্দের অর্থ কি? সংযোগ করে। যে ভার্বগুলো সংযোগ স্থাপন করে সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কয়টা রয়েছে আমরা একটু দেখে নিতে পারি। 11টার মতো আপাতত আছে, 11টার মতো এটা জানতে হবে। অ্যাপিয়ার, বি, বিকাম, লুক, ফিল, সিম, স্মেল, স্টে, সাউন্ড, টেস্ট, রিমাইন্ড। অ্যাপিয়ার, বি, বিকাম। আমার সাথে সাথে একটু তোমরা মনে মনে চেষ্টা করো। অ্যাপিয়ার জাস্ট প্রথম, বি, বিকাম, বি বলতে অ্যামিজার, ওয়াজার সবগুলো। অ্যাপিয়ার, বি, বিকাম, লুক, ফিল, সিম, স্মেল, স্টে, সাউন্ড, টেস্ট, রিমাইন্ড। তোমরা লিঙ্কিং ভার্বটাকে এক্ষুনি ক্লাস শেষে মুখস্থ করে ফেলো। এই লিঙ্কিং ভার্ব ছাড়া তোমাদের অ্যাডমিশন অন্ধ, মানে অ্যাডমিশন সাজানোই যাবে না, এক কথাই শেষ। মানে অ্যাডমিশনে কোশ্চেন তোমাদেরকে সলভ করানোই কঠিন হবে। এই লিঙ্কিং কে কেন্দ্র করে প্রচুর কোশ্চেন তুমি সলভ করতে পারবা। যত পড়া আছে সব এই লিঙ্কিং এর উপর নির্ভরশীল হয়ে যায়, অনেক কোশ্চেন নির্ভরশীল হয়ে যায়, ফলে এটার গুরুত্ব প্রচুর। ফলে এই 11টা ভার্ব অবশ্যই মুখস্থ করবা, এবং এই ভার্বগুলো পরে যে ওয়ার্ডটা বসে, সরাসরি যে ওয়ার্ডটা বসে সেটা অ্যাডজেক্টিভ বসে। তার মানে তুমি লিখে নিতে পারো লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, সরাসরি যে ওয়ার্ডটা বসে সেটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। আচ্ছা, কিন্তু অ্যাডভার্ব যদি বসে, হ্যাঁ বসতে পারে, অ্যাডভার্ব বসলে বসতে পারে, কিন্তু যদি অ্যাডভার্ব না বসে তখন অবশ্যই অ্যাডজেক্টিভ বসাতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর চলে আসো, তোমাদের কোশ্চেন থাকতে পারে অক্সিলারি ভার্বকে কয়টা শ্রেণীতে ভাগ করা যায়। অক্সিলারিকে 2 শ্রেণীতে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মোডাল অক্সিলারি। তাহলে যে অক্সিলারি ভার্বকে 2 শ্রেণীতে ভাগ করা যায়, এটা আমরা সবাই জানি। অক্সিলারিকে 2 শ্রেণীতে ভাগ করা যায়, প্রাইমারি অক্সিলারি, মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি সংখ্যা হলো 14টি, নোট করতে পারো। প্রাইমারি অক্সিলারি সংখ্যা হলো 14টি। অনেক সময় আসতে পারে যে প্রাইমারি সংখ্যা কয়টি, তখন তুমি দিয়ে দিবা হচ্ছে 14টি। আচ্ছা, এখন আসো যে প্রাইমারি বলতে টেন্সের যে অক্সিলারি গুলো আছে সেটা, আর মোডাল অক্সিলারি বলতে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, এই এগুলো তো সবাই চেনো। তো এখানে একটা কিছু ডিফারেন্স বিটুইন কিছু সামথিং নলেজ দেওয়ার চেষ্টা করি দুইটার মধ্যে। মোডাল অক্সিলারির সাথে কখনো এস বাই এস হয় না, মোডাল অক্সিলারির সাথে কখনো এস বাই এস হয় না, তথ্যগুলো খেয়াল করতে হবে। মোডাল অক্সিলারির সাথে তোমরা চাইলে রেকর্ডিংটা টেনে টেনে দেখে নিও। মোডাল অক্সিলারির সাথে কখনো এস বাই এস হয় না, আর টেন্সের অক্সিলারি আছে কতগুলোর সাথে এস বাই এস হয়, যেমন ডু থেকে ডাজ হয়ে যায়। মোডাল অক্সিলারি কখনো একা বসতে পারে না, মোডাল অক্সিলারি কখনো একা বসতে পারে না, এটা সব সময় প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে অক্সিলারি রূপেই বসে। তার মানে মোডাল অক্সিলারি সবসময় অক্সিলারি, কিন্তু যেটা প্রাইমারি অক্সিলারি, যেটা টেন্সের অক্সিলারি, সেটা কিন্তু প্রিন্সিপালও হয় আবার অক্সিলারি হয়। তাহলে দুটো পার্থক্য পেয়েছি, এটার সাথে এসবিএস হয় না, ওটার সাথেও হতে পারে। এটা এটা সবসময় অক্সিলারি, ওইটা প্রিন্সিপাল এবং অক্সিলারি দুটোই হয়। অনেক সময় কিন্তু এই ধরনের উপরে কোশ্চেন চলে আসে। আচ্ছা, এরপরে আমরা দেখতে হচ্ছি প্রাইমারি অক্সিলারি তো প্রিন্সিপাল অক্সিলারি দুটোই হয়, কিন্তু মোডাল অক্সিলারির মধ্যে দুইটা আছে, দুইটা অক্সিলারি আছে, যেটা হচ্ছে প্রিন্সিপালও হয় আবার হচ্ছে মোডাল অক্সিলারি হয়, মানে নর্মাল ভার্বও হয়, মোডাল অক্সিলারি হয়। এটা হচ্ছে নিড এবং ডেয়ার। তোমাদের কোশ্চেন থাকতে পারে কোন দুটো ভার্ব ডুয়েল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কোন দুটো ভার্ব? তো নিড এবং ডেয়ার ডুয়েল ভার্ব, অর্থাৎ এটি
কখনো নর্মাল সেন্টেন্সে বসে প্রিন্সিপাল ভার্বই হয়, কখনো এটা মডালের মতো কাজ করে অক্সিলারি হয়। তাহলে এটাকে আমরা ডুয়েল ভার্ব বলবো। কি বলবো? ডুয়েল ভার্ব বলবো। তো এই যে কথাগুলো যে বললাম, সেই কথাগুলো কিন্তু এই যে আমি দিয়েছি, মডাল অক্সিলারি কখনো এস বেস যুক্ত হয় না, এটা অবশ্যই ভার্বে বেস ফর্ম বসে। মডাল অক্সিলারি পরে সবসময় ভার্বে বেস ফর্ম বসে, এবং এস বেস হয় না, এবং এটা অবশ্যই অক্সিলারি রূপেই সবসময় ব্যবহৃত হয়, অন্য কোনো ভার্ব হতে পারে। কিন্তু প্রাইমারি অক্সিলারি এস বেস হয়, এবং এটা কখনো প্রিন্সিপাল ভার্ব হয়, এবং এটা আমরা দেখেছি যে কখনো এটি এটার মতো আর কি, যে মূলত বেস ফর্ম বসে, কিন্তু এদের পরে প্রিন্সিপাল ভার্ব কিন্তু অনেক রকম হতে পারে। যেমন প্রিন্সিপাল ভার্ব পাস্ট পার্টিসিপল হতে পারে, আইএনজি হতে পারে। তার মানে মোডালের পরে কিন্তু বেস ফর্ম, কিন্তু প্রাইমারি বা টেন্সের অক্সিলারি পরে কিন্তু বিভিন্ন রকম রূপ হতে পারে ভার্বের। তো এই যে ডিফারেন্স গুলো খেয়াল করলা, এটার উপর যদি কোনো কোয়েশ্চেন আসে, এখানেও তুমি কিন্তু বিজয় লাভ করলে। ফলে তুমি কিন্তু উপর থেকে দেখো, আমরা সিরিয়ালে চলে আসছি, একটু তোমাদেরকে স্মরণ করার চেষ্টা করি। ফাইনিট ভার্ব, ফাইনিট হচ্ছে কি, যেটা টেন্স রিলেটেড, আর নন ফাইনিট কোনটা, যেটা টেন্স রিলেটেড না। আর জেরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ হচ্ছে নন ফাইনিট। ট্রানজিটিভ হচ্ছে কি এবং কাকে দিয়ে কোয়েশ্চেন করলে উত্তর পাওয়া গেলে ট্রানজিটিভ, আর যে না পাওয়া যায় ইনট্রানজিটিভ। লিঙ্কিং ভার্ব আমরা দেখতে পাচ্ছি 11টা, অ্যাপিয়ার, বি, বিকাম, লুক, ফিল, সিম, স্মেল, স্টে, সাউন্ড, টেস্টিমাইন, এইগুলোর পরে অ্যাডজেক্টিভ বসে, এই জন্য এটা জানতে হবে। অক্সিলারি দুই প্রকার, প্রাইমারি এবং মডাল অক্সিলারি। প্রাইমারি সংখ্যা 14টি, এটা বেশি আসে, এবং প্রাইমারি গুলো আমরা জানি, একটা স্পেস হয়, এটা প্রিন্সিপাল হয়, এটা অক্সিলারি হয়, এবং এটার পরে প্রিন্সিপাল ভার্ব নানান রকম হতে পারে। কিন্তু মডাল অক্সিলারি গুলো বেস ফর্ম হয়, এটা সবসময় অক্সিলারি হয়, এস বেস হয় না। আশা করি পার্থক্য বুঝতে পেরেছো। আর নন ফাইনিট ভার্ব এখন চলে আসছে। নন ফাইনিট কিন্তু আমি আগেই বলেছি টেন্স রিলেটেড নয়, বিশেষ করে ইনফিনিটিভ। এই যে দেখো, টু এর পরে যে ভার্বটা বসে সেটা কিন্তু ইনফিনিটিভ, এটা কিন্তু টেন্স রিলেটেড না। এবং সেই সাথে কিন্তু আমরা আরো দেখতে পারি, যেমন আই স হিম গো, এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ গো, তারপর হচ্ছে বার্কিং, এই যে দেখো ক্রসিং, এই যে ভার্বের পাশে হচ্ছে ব্রোকেন, ফলেন, এগুলো কিন্তু একটাও টেন্স রিলেটেড নয়। আর টেন্স রিলেটেড না হওয়ার কারণে কিন্তু এগুলো সব কিন্তু নন ফাইনিট ভার্ব হয়ে গেছে। তার মানে জেরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ, এটি একটি নন ফাইনিট ভার্ব। এখন আসো, এই জায়গায় কিন্তু একটা দারুণ একটা বসছে, দেখো আই স হিম গো। এই দেখো দেখো, এটা একটা সিম্পল সেন্টেন্স। যদি কখনো ভার্বের প্রেজেন্ট ফর্ম এরকম পাওয়া যায়, খুব সাবধানে খেয়াল করো। এই যে এখানে কিন্তু একটা টু লুকিয়ে আছে, হ্যাঁ, এই টুটা কিন্তু চোখে দেখা যাচ্ছে না, কিন্তু এখানে একটা টু লুকিয়ে আছে, এটার নাম হচ্ছে সাইলেন্ট ইনফিনিটিভ। কি ইনফিনিটিভ? সাইলেন্ট ইনফিনিটিভ। তার মানে এখানে একটা টু আছে। এই এই গোটা এই গোটা কিন্তু এই মুহূর্তে কিন্তু চোখে দেখা যাচ্ছে ভার্ব, কিন্তু আসলে এটা একটা কিন্তু নাউন। যেমন এই যে টু প্লে, যত টু এর পরে ভার্ব বসবে সব নাউন বলতে হয়, এবং ওটা নাউন পার্টস অফ স্পিচ। পার্টিসিপল এগুলো এক প্রকার অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচ, জেরান এক প্রকার কি নাউন পার্টস অফ স্পিচ। এই জন্য এগুলোকে নন ফাইনিট বলা হয়, যেহেতু এটা টেন্স রিলেটেড হয়ে ভার্বের মতো আচরণ করে না, এটা ভার্ব না হয়ে বরং অন্য পার্টস অফ স্পিচ হয়ে যায়, তাই এগুলোর নাম হচ্ছে নন ফাইনিট ভার্ব। আশা করি বুঝতে পেরেছো। সবাই কি বুঝতে পারছো এই জায়গাটা? দেখো তো, এই জায়গাটা কি ক্লিয়ার? নন ফাইনিট ভার্বের জায়গাটা কি ক্লিয়ার? বলো কি বলছে এখানে? পজিটিভ ভার্বস, যে ভার্ব একজনের প্রযোজনায়, যে ভার্ব একজনের প্রযোজনায়, এই পজিটিভ ভার্বস কিন্তু আমি পড়িয়েছি, এখানে আর নতুন করে আমাকে শেখানোর মতো কিছু নেই। তো আমি সহজ ভাষায় বলে দিই, যে ভার্ব গুলো নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করা, সেটা হলো পজিটিভ ভার্বস। তো এটা যখনই চোখে দেখবা এটা চেনা যাবে। বিশেষ করে এই কটা ভার্বই বেশি আসে, শো, ফিট, তারপর ডিপ, ট্রেন্স, ইনফর্ম, রিমাইন্ড, রেইজ, সেট, লেই। এই সবগুলো ভার্ব আমি একটু রিডিং দিয়ে রাখবো যাতে করে তোমাদের সুবিধা হয়। যে ভার্ব গুলো কাজ নিজে না করে অন্যকে দিয়ে করায়, যে ভার্ব গুলোর কাজ নিজে না করে অন্যকে দিয়ে করায়, সেটাই হচ্ছে পজিটিভ ভার্বস। তাসিনকে আসতে পেরেছো? আচ্ছা দেখো, এরপরে আমরা দেখতে পাচ্ছি, এখন দেখো, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। মা কিন্তু নিজে চাঁদ দেখে না, মা কিন্তু নিজে চাঁদ দেখছে না, হ্যাঁ, শিশুকে দিয়ে চাঁদ দেখাচ্ছেন। রাখাল বালকেরা গরুগুলোকে ঘাস খাওয়াচ্ছেন, রাখাল বালক ঘাস খাচ্ছে না, গরুগুলোকে দিয়ে ঘাস খাওয়াচ্ছেন। এরকম টাইপের ইংলিশের সেন্টেন্স গুলোকে বলা হবে পজিটিভ ভার্বস। যেমন আই সি দ্য ডগ, আমি কুকুরটা দেখি, এটা আমি নিজেই দেখি, ফলে এটা কিন্তু পজিটিভ নয়। কিন্তু আই শো হিম দ্য ডগ, আমি তাকে কুকুরটিকে দেখাই। আই ইট দ্য বার্গার, এটা আমি নিজে
নিজে খাচ্ছি, ফলে এটা পজিটিভ নয়। কিন্তু আই ফিড হিম দা বার্গার, আমি তাকে বার্গার খাওয়াই, ফলে এটা হবে পজিটিভ ভার্বের আওতায়। আশা করি বুঝতে পেরেছো পজিটিভ ভার্বসটা কি। তবে এখানকার কয়েকটা ভার্ব রিভিশন দিলেই তুমি কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এখন আসো পজিটিভ ভার্বস তোমাদের এরকম পরীক্ষাতে আসতে পারে, নিচে কোনটি পজিটিভ ভার্বসের মতো আচরণ করেছে বা কোন সেন্টেন্সটি পজিটিভ অথবা কোন ভার্বটি পজিটিভ, এরকম করে তোমাদের সেন্টেন্স দেওয়া থাকবে। তুমি হয়তোবা এই ভার্বটাকে বলবা পজিটিভ ভার্ব আর পুরো সেন্টেন্সটাকে বলবে পজিটিভ সেন্টেন্স। বোঝাইছে? তাহলে এই ভার্বটার নাম হচ্ছে পজিটিভ ভার্ব আর এই পুরো সেন্টেন্সটা হলো পজিটিভ সেন্টেন্স, এই নামে ডাকা হবে আর কি। আচ্ছা, এখন আসো কপুলেটিভ। একটার পর একটা কিন্তু শুনতে হবে আর একদম ব্রেনে গেথে নিতে হবে। কপুলেটিভ, 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 কপুলেটিভ কিন্তু খুবই মারাত্মক একটা ভার্ব। কপুলেটিভ ভার্ব কোনটা? ওই যে সেই লিঙ্কিং ভার্ব গুলো, উপরে যে লিঙ্কিং ভার্ব পড়ালাম, ওই লিঙ্কিং ভার্বের অপর নাম হচ্ছে কপুলেটিভ ভার্ব। তোমাদের এমসিকিউ থাকতে পারে লিঙ্কিং ভার্বের আরেকটা নাম কি? লিঙ্কিং ভার্বের আরেকটা নাম হচ্ছে কপুলেটিভ ভার্ব। লিঙ্কিং ভার্বের অপর নাম কি? কপুলেটিভ ভার্ব। তো কপুলেটিভ ভার্ব কি? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কি? কপুলেটিভ ভার্ব। তারপরে অ্যাপিয়ার, বি, বিকাম, লুক, ফিল, সিং, স্মেল, টেস্ট, সাউন্ড, টেস্ট, রিমাইন্ড, এটা হচ্ছে কপুলেটিভ ভার্ব। আচ্ছা, এটার নাম কপুলেটিভ কেন? নোট করে নিতে পারো। এই ভার্বগুলোর পরে অবজেক্ট বাধ্যতামূলক, এই ভার্বগুলোর পরে অবজেক্ট বাধ্যতামূলক, মানে অবজেক্ট একটা থাকবেই, এই জন্যেই এটাকে কপুলেটিভ বলা হয়। অর্থাৎ অবজেক্ট ছাড়া এটি শুধু সাবজেক্ট ভার্ব বসে না, এই জন্য এগুলো কপুলেটিভ ভার্ব বলা হয়। আশা করি বুঝতে পেরেছো। তো ফলে তুমি যখনই লিঙ্কিং ভার্ব দেখবা, যদি বলা হয় নিচের কোনটি কপুলেটিভ সেন্টেন্স অথবা নিচের কোনটি কপুলেটিভ ভার্ব, যখনই লিঙ্কিং ভার্বের হাতে গুনে দেখবা যে হ্যাঁ পাওয়া যাচ্ছে, ওটাই কপুলেটিভ ভার্ব। আশা করি বুঝতে পেরেছো। যেমন লুক, লুক পেয়েছি আমরা, আছে ছিল, ফিল ছিল, ইট ছিল, এগুলো সব কপুলেটিভ এবং এদের পরে যে ওয়ার্ডটা এসছে এগুলো অ্যাডজেক্টিভ। আর এটাকে বলা হবে কমপ্লিমেন্ট। প্রথম পরিচয় হলো কমপ্লিমেন্ট। পার্টস অফ স্পিচ নির্ণয় করতে বললে আমি বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু এগুলোকে সব কমপ্লিমেন্ট বলতে হবে। ফ্যাক্টেটিভ কি? ফ্যাক্টেটিভ তোমরা লিখে নিতে পারো, দুটো অবজেক্ট ছাড়া, দুই অবজেক্ট ছাড়া যে ভার্ব বসতে পারে না, মানে দুই অবজেক্ট ছাড়া তার অর্থ সমাপ্ত করতে পারে না, দুটো অবজেক্ট বাধ্যতামূলক, সেটা হচ্ছে ফ্যাক্টেটিভ। তো আমরা দেখে নেই উই ইলেক্টেড হিম, এতটুকু বললেই হতো উই ইলেক্টেড হিম, কিন্তু অর্থ সমাপ্ত হচ্ছে না। ক্যাপ্টেইন, উই মেড হিম ক্যাপ্টেইন, তার মানে তিনটা শব্দ আছে, মনে রেখো, লিখে নিতে পারো। ইলেক্ট, সিলেক্ট, মেড, ইলেক্ট, সিলেক্ট, মেড, ইলেক্ট, সিলেক্ট, মেড, এই তিনটি ভার্বের সাহায্যেই বেশি গঠিত হয় এবং দুটো অবজেক্ট লাগে, এটা হচ্ছে ফ্যাক্টেটিভ। ফ্যাক্টেটিভ দুই অবজেক্ট নিয়ে অর্থ সমাপ্ত করে। আচ্ছা, আমি কিন্তু সংক্ষেপে করে দিচ্ছি, আমি এই সংজ্ঞাগুলো পড়াচ্ছি না, কারণ সংজ্ঞা অনেক ঝামেলা, তোমরা মৌখিক কথাই সবচেয়ে বেশি মনে রাখতে সুবিধা হবে। আচ্ছা, গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব কি? এটা তো আরো বেশি ক্লাসিক্যাল ইয়ে। যে ভার্বের সাথে প্রিপোজিশন পাওয়া যায় সেটাই গ্রুপ ভার্ব, লিখে রাখো। যে ভার্বের সাথে প্রিপোজিশন পাওয়া যাবে সেটাই গ্রুপ ভার্ব। আমি দিয়েছি প্রিপোজিশন যুক্ত ভার্বই গ্রুপ ভার্ব হিসেবে পরিচিত। প্রিপোজিশন যুক্ত ভার্ব গ্রুপ ভার্ব হিসেবে পরিচিত। যেমন হি রান ফাস্ট, হি রানস ফাস্ট। আচ্ছা, এটাকে রেন দেই তাহলে ঝামেলাটা হয়। হি রেন ফাস্ট। এখন ধরেন হি রেন ফাস্ট, এখানে তুমি দেখো যে রেনের পরে কিন্তু এখানে কি নেই, ধরো ভার্ব নেই, এই প্রিপোজিশন নাই, কিন্তু এখানে কি আছে? ডোন্ট রান আফটার মানি। তাহলে এই যে রান আফটার বলেছি, লাভ অ্যাড বলেছি, ফলে কি হয়ে গেছে? এগুলোর সাথে আমি প্রিপোজিশন পাচ্ছি। তাহলে প্রিপোজিশন ভার্বের সাথে থাকলে সেটাই গ্রুপ ভার্ব হিসেবে। তোমাদের এমসিকিউ থাকতে পারে নিচের কোনটি গ্রুপ ভার্ব হিসেবে পাওয়া যাচ্ছে বা কোন ভার্বটি গ্রুপ ভার্ব, অটোমেটিক্যালি খুঁজে পাবা। রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ হচ্ছে খুবই সহজ, সেলফ এবং সেলফস, সেলফ এবং সেলফ যুক্ত কোনো অংশ পেলে সেই সেন্টেন্সের ভার্বকে আমি বলবো হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। যেমন এখানে হি ফ্যান্স হিমসেলফ, দে এনজয় দেমসেলফ, এই যে দেমসেলফ এবং সেলফ পেয়েছি, ফলে এই যুক্ত সেন্টেন্সের ভার্বটাকে আমি বলবো রিফ্লেক্সিভ ভার্ব। এটা আসার সম্ভাবনা খুবই কম। রেসিপ্রোক্যাল। রেসিপ্রোক্যাল আমরা জানি দুইজন বা দুইয়ের অধিকের মধ্যে কোনো কাজ সংগঠিত হওয়া, দুইজন অথবা দুইয়ের অধিকের মধ্যে কোনো কাজ সংগঠিত হওয়া। তাহলে এখন আসো, দুইজন বা দুইয়ের অধিকের মধ্যে কোনো কাজ সংগঠিত হলে সেটা রেসিপ্রোক্যাল হয়। তো এখানে দুইটা শব্দই আছে, সেটা হচ্ছে ইচ আদার, ওয়ান আনাদার, লিখে নিতে পারো। ইচ আদার এবং ওয়ান আনাদার যুক্ত সেন্টেন্সই রেসিপ্রোক্যাল। ইচ আদার এই যে দিয়েছি,
ইচ আদার এবং ওয়ান অ্যানাদার, ইচ আদার এবং ওয়ান অ্যানাদার যুক্ত ভার্বই হচ্ছে রেসিপ্রোক্যাল। এই যে ওয়ান অ্যানাদার আছে, আমি এখানে দিয়ে দিতে পারি অবলিক দিয়ে দিলাম ইচ আদার, ই সি এইচ, ইচ আদার, ইচ আদার এবং ওয়ান অ্যানাদার যুক্ত যে সেন্টেন্স পাওয়া যাবে সেটাই হচ্ছে রেসিপ্রোক্যাল। শেষ। ইমপার্সোনাল, যে সেন্টেন্সে ইট দিয়ে শুরু হবে, যে সেন্টেন্সে ইট দিয়ে শুরু হবে এটাই ইমপার্সোনাল ভার্ব। যেমন এখানে ইট দিয়ে শুরু হয়েছে, এই ভার্বটা ইমপার্সোনাল ভার্ব। এটাকে আমরা ইমপার্সোনাল সেন্টেন্স বলতে পারি, ইমপার্সোনাল ভার্ব বলতে পারি, ইমপার্সোনাল ইত্যাদি বলতে পারি। ফলে তুমি ইমপার্সোনাল বলতে ইট যুক্ত সেন্টেন্স। আচ্ছা, কগনেট, কগনেট তো আমাদেরকে অনেক সময় হ্যাসেল করে, কগনেট থেকে কোশ্চেন আসার সম্ভাবনা থাকে কিন্তু সবচেয়ে বেশি। তো কিভাবে আমি করব, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি বলেছে যে হি রেন আর রেস। তোমরা একটা টেকনিক খাটাও, টেকনিকটা কি জানো? মনে করো যে রেন হলো একটা ভার্ব আর এখানে কি আসছে রেস, তার মানে ভার্ব, ভার্ব এবং অবজেক্ট দেখতে একই রকম। প্রথম বিষয় আমি কৌশল দিচ্ছি, ভার্ব এবং অবজেক্ট একই রকম দেখতে, এরকম টাইপের সেন্টেন্স গুলো কগনেট ভার্বের আওতায় চলে আসে। যেমন রেন, রেস, সিং, সং, ফট, ফাইট, এগুলো কিন্তু সব কগনেট ভার্ব, এগুলো কিন্তু সব কগনেট ভার্ব। আচ্ছা, এখন আসো, প্রবলেম হলো এখানে এখানে অনেকগুলো কোশ্চেন আছে, আমি ঠিক করে দিচ্ছি। তো এখন আমি সাবজেক্ট এবং সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট পেয়েছি, তাহলে ভার্ব এবং অবজেক্ট একই রকম, তাই এটাকে আমি কগনেট বলতে পারি। তো এই পুরো সেন্টেন্সটা আমার হলো কগনেট সেন্টেন্স, এই ভার্বটার নাম হচ্ছে কগনেট ভার্ব, আর এই যে অবজেক্টটা তুমি পেয়েছো এটার নাম হচ্ছে কগনেট অবজেক্ট। কি অবজেক্ট? কগনেট অবজেক্ট। আচ্ছা আচ্ছা, তাহলে পুরো সেন্টেন্সের নাম হলো কগনেট সেন্টেন্স, ভার্বটার নাম হচ্ছে কগনেট ভার্ব, অবজেক্টটার নাম হচ্ছে কগনেট অবজেক্ট। আচ্ছা, এখন আসো, তোমাদের এমসিকিউ থাকতে পারে যে রান থেকে রেস এসছে না রেস থেকে রান এসছে, এরকম একটা কোশ্চেন অনেক সময় দেয়, যেটা অনেক প্রবলেম তৈরি করে। আমি বাংলা একটা সেন্টেন্স বলি, তোমরা সবাই একটু খেয়াল করবে। বাংলা একটা সেন্টেন্স বলবো, সেটা হচ্ছে যে, হ্যাঁ, বাংলায় যে সেন্টেন্সটা আমি বলছি সেটা তোমরা একটু খেয়াল করো। সেটা হলো যে বেশ এক ঘুম ঘুমিয়েছি, একটু নোট, বি নোটেড। বেশ এক ঘুম ঘুমিয়েছি, বেশ এক ঘুম ঘুমিয়েছি। নিশ্চয়ই সবাই লিখেছো, লিখে লিখে নাও, নাহলে ঝামেলা হবে। বেশ এক ঘুম ঘুমিয়েছি। আচ্ছা বলো তো দেখি, এখানে ঘুমিয়েছিটা কোত্থেকে তৈরি হয়েছে? ঘুম থেকে তৈরি হয়েছে। কোত্থেকে তৈরি হয়েছে? ঘুম থেকে তৈরি হয়েছে। তাহলে ঘুম থেকে ঘুমিয়েছি। আচ্ছা, ঘুম হলো বাংলায় যদি বলি সেটা হলো কি কর্ম, ইংলিশ হলো অবজেক্ট। আর ঘুমিয়েছি কি বাংলায় ক্রিয়া, ইংলিশে হলো ভার্ব। তার মানে কি দাঁড়ালো বলো তো দেখি? কর্ম থেকে ক্রিয়ার উৎপত্তি। ইংলিশে কি হলো বলো তো? অবজেক্ট থেকে ভার্বের উৎপত্তি। এইবার নিশ্চয় বুঝেছো। তাহলে তোমাদের এমসিকিউ থাকতে পারে এরকম যে কগনেট সেন্টেন্সে এই যে ভার্ব, মানে ভার্ব থেকে, মানে এই যে উৎপত্তি, মানে কগনেট ভার্ব কিভাবে উৎপত্তি হয়, কগনেট ভার্ব কোথা থেকে উৎপত্তি হয়, এরকম কোশ্চেন থাকতে পারে। তার মানে তুমি যখন দেখবা যে এটা কি সাবজেক্ট থেকে উৎপত্তি হয়, না হচ্ছে অবজেক্ট থেকে উৎপত্তি হয়, না ভার্ব নিজে নিজেই উৎপত্তি হয়, এরকম থাকবে চারটা। তো তুমি লিখে নিবা যেখানে যে অ্যান্সারটা পাবো অবজেক্ট থেকে ভার্বের উৎপত্তি, অথবা বাংলায় যদি থাকে কর্ম থেকে ক্রিয়ার উৎপত্তি। তো কর্ম থেকে ক্রিয়ার উৎপত্তি বা অবজেক্ট থেকে ভার্বের উৎপত্তি যে যে হলো ভার্ব, সেটাই হচ্ছে কগনেট ভার্ব। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, কগনেট নিয়ে আমি আবারও তথ্য দিচ্ছি, কগনেটটা বেশি ঝামেলা হয়, আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি। পুরো সেন্টেন্সটার নাম হচ্ছে কগনেট সেন্টেন্স, ভার্বটার নাম হচ্ছে কগনেট ভার্ব, অবজেক্টটার নাম হচ্ছে কগনেট অবজেক্ট। এটার উৎপত্তি হচ্ছে, ইংলিশে দেখা যাচ্ছে হয়তো মনে হয় ভার্ব থেকে মনে হয় অবজেক্টের উৎপত্তি, তা কিন্তু নয়, বরং অবজেক্ট থেকেই ভার্বের উৎপত্তি হয়ে থাকে। আশা করি কগনেটটা বুঝতে পেরেছো। সবাই কি বুঝতে পেরেছো যে প্রথমে বলেছি ফাইনিট ভার্ব, টেন্স রিলেটেড যে ভার্বগুলো পাওয়া যাবে সেটা হচ্ছে ফাইনিট ভার্ব, ঠিক আছে? এবং আমি বলেছি টেন্স রিলেটেড যেটা নয় সেটাকে তোমরা নন ফাইনিট ভার্ব বলবা। ভালো কথা। এখন আসো যে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ হচ্ছে যে কি এবং কাকে দিয়ে কোয়েশ্চেন করলে যে অ্যান্সারটা পাওয়া যায় সেটা হচ্ছে ট্রানজিটিভ, এবং কি এবং কাকে দিয়ে কোয়েশ্চেন করলে উত্তরটা যদি না পাওয়া যায় অবজেক্টিভ স্থানে, তাহলে সেটা ইনট্রানজিটিভ।
লিঙ্কিং ভার্ব মুখস্থ করতে বলছিলাম। লিঙ্কিং ভার্ব কোনগুলো, কেন এটা লিঙ্কিং বলবো, কারণ এদের পরে অ্যাডজেক্টিভ বসে। এবং লিঙ্কিং ভার্বের অপর নাম হচ্ছে কপুলেটিভ ভার্ব। অক্সিলারিকে দুই ভাগে ভাগ করা যায়, মোডাল অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি সংখ্যা 14টি, এই সংখ্যাটা মনে রাখতে হবে। এবং এটা ব্যাখ্যাগুলো বুঝে দিয়েছি যে টেন্সের অক্সিলারি গুলো কখন কোথায় কিভাবে বসে, এবং এরা আসলে প্রিন্সিপাল ভার্বকে নানান রকম শেপ দিতে পারে। এস বাই এস আমরা অনেক সময় এগুলো প্রিন্সিপাল হতে পারে, আবার কখনো এস বাই এস হতে পারে, কিন্তু মোডাল অক্সিলারি এই ধরনের কোনো কিছু হয় না। আচ্ছা, যেটা এখানে দেওয়াই আছে। নন ফাইনিট বুঝে গেছি আমরা, প্রয়োজন নেই। পজিটিভ হচ্ছে নিজে না কাজ করে অন্যকে দিয়ে কাজ করা, এমন ধরনের ভার্বগুলো পজিটিভ। কপুলেটিভ হচ্ছে লিঙ্কিংটাই কপুলেটিভ। কেন কপুলেটিভ? এদের পরে অবজেক্ট বাধ্যতামূলক, একটা অবজেক্ট বাধ্যতামূলক অ্যাটলিস্ট। এরপরে ফ্যাক্টিটিভ, দুইটা অবজেক্ট বাধ্যতামূলক। গ্রুপ ভার্ব প্রিপজিশন যুক্ত, রিফ্লেক্সিভ, সেলফ সেলফ, রেসিপ্রোক্যাল, ইচ আদার ওয়ান অ্যানাদার, ইচ আদার এবং ওয়ান অ্যানাদার পেলে রেসিপ্রোক্যাল। ইমপার্সোনাল, ইট। এবং কগনিট ভার্ব হচ্ছে অবজেক্ট থেকে ভার্বের উৎপত্তি বা ক্রিয়ার উৎপত্তি, এটাই হচ্ছে, অথবা দেখতে একই রকম, সেটাই হচ্ছে কগনিট ভার্ব। আশা করি বুঝতে পেরেছো। এবং খুবই সিম্পল, আমার মনে হয় বাসায় 15 মিনিট জাস্ট যদি তোমরা পড়ো, ধরে নিলাম আধা ঘন্টায়, তাহলে নিশ্চিত যে তোমার এই ধরনের এমসিকিউ গুলোর থেকে একটা কোয়েশ্চেনও মিস হবে না। এবং আমি তো তোমাদেরকে কমপক্ষে 50টার মতো এমসিকিউ দিচ্ছি, একটু পরে 50 থেকে 100টার মতো এমসিকিউ দিব। সেগুলো প্র্যাকটিস এবং এই রুলসের শিটটা যদি ফলো করতে পারো, আদারওয়াইজ একটি কোশ্চেনও তোমার হাত থেকে খুশি যাবে না, নিশ্চিত থাকতে পারো। আমি আরেকটু ফিনিশিং দিচ্ছি, শেষটুকুর মধ্যেও দুটো এমসিকিউ আছে, দুইটা পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো আমি ঠিক করে দিচ্ছি। প্রত্যেকেই নিশ্চয়ই জায়গাগুলো ক্লিয়ার করবা। উপরের গুলো কি সত্যি বুঝতে পেরে? যেমন ছোটবেলা থেকে তোমরা পড়ে আসছো ভার্বের 3টা ফর্ম, একটা প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম, একটা পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা জানি এই পাস্ট পার্টিসিপল ফর্মটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড, যদি এটা আমরা ভার্ব বলি কোনো সমস্যা নেই। পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, তো এটা চেঞ্জ করেছো, এই 3টা ফর্ম অ্যাভেলেবেল মুখস্থ করেছি আমরা। তো এটা পরিবর্তন দুটো আছে। এটা পড়তে গেলে দেখা যায় যে এখানে সমস্যাটা কোথায় জানো? সমস্যাটা হচ্ছে কিছু ভার্ব আছে যে শেষে ডি, ইডি এগুলো হয়, টি হয়, মানে শেষের বর্ণ পরিবর্তন। আর কিছু ভার্ব আছে মাঝের বর্ণ পরিবর্তন করে হয়, যেমন ফ্লাই, ফ্লিউ, ফ্লন, এরকম আর কি। তো এখন বলছে যে এখানে দেখো যে স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব। স্ট্রং ভার্বের আরেকটা নাম হচ্ছে ইরেগুলার ভার্ব, উইক ভার্বের আরেকটা নাম হচ্ছে রেগুলার ভার্ব। তোমাদের এমসিকিউ থাকতে পারে যে নিচের কোনটি স্ট্রং ভার্ব, উইক ভার্ব, এটা একটা, অথবা থাকতে পারে কোনটি রেগুলার ভার্ব, কোনটি মানে স্ট্রং ভার্বের অপর নাম কি ইরেগুলার ভার্ব, উইক ভার্বের অপর নাম কি রেগুলার, এরকম এমসিকিউ দেয়। মানে এত ভেজাল করে না, মাথাটা একদম কাজ করে না মাঝে মাঝে, ফলে এই তথ্যগুলো ঠিক করে নিতে হবে। যেমন ধরো মাঝের বর্ণ যদি চেঞ্জ হয়, সিং, স্যাং, সাং, সিং, স্যাং, সাং, মাঝের বর্ণ চেঞ্জ হয়েছে, ফলে এটা হলো স্ট্রং ভার্ব। এই পরিবর্তনটার নাম হচ্ছে স্ট্রং ভার্ব। তাহলে তোমরা মনে রাখবে মাঝের বর্ণ স্ট্রং, শেষের বর্ণ উইক। শেষের বর্ণ হলো ইডি, ডি, টি। যেমন স্পেন্ড, স্পেন্ট, শেষে দেখো টি আসছে, ফলে এটা উইক ভার্ব। তো তোমরা আশা করি এই দুটো ভার্বের পরিচয়টা জেনে রাখলা, যে ভার্ব পৃথিবীতে দুই ভাবে চেঞ্জ হয়, স্ট্রং, উইক সিস্টেমে। আচ্ছা, আর কোনো প্রবলেম নাই, নিচের দিকে চলে আসবো। ভার্ব এখানে অনেকগুলো দেওয়া আছে, চাইলে ইচ্ছে থাকলে পড়তে পারো রিডিং, না হলে নাই, তবে প্রয়োজনও নাই। প্রবলেম শেষের দিকে এসে আসছে একটা, আরেকটা এমসিকিউ থাকতে পারে, সেটা হচ্ছে যে ভার্বস দ্যাট আর ইজিলি কনফিউজড। কিছু ভার্ব আছে তোমাকে কনফিউজড করতে পারে, যেমন ধরো লেই, লাই, লাই। এখন ধরো কোনটা ডিম পাড়া, কোনটা মিথ্যা, কোনটা শোয়া, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো তুমি যদি এটা একটু দেখে রাখতে, যেমন লেই, লেইন্ট, লেইট, এটা হলো ডিম পাড়া। লাই, লেই, লেইন, এটা হলো শোয়া। লাই, লাইট, লাইট, এটা হলো মিথ্যা। তাহলে দেখো এই যে দেখো এটার সাথে কিন্তু এটা কিন্তু মিলে গেছে, এটা হলো পাস্ট, এটা হলো প্রেজেন্ট। তাহলে প্রেজেন্টের লেই বলতে আমি বুঝবো ডিম পাড়া, পাস্টের লেই বলতে বুঝবো শুয়ে পড়া বা শুয়ে পড়েছিল। তো এখন আসো যে এইগুলো আমাদেরকে কনফিউজ করে ফেলে, ফলে এটা পড়তে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, তাই লাল কালি দিয়েছি। আর এগুলো যে খুব বেশি সহজে ছেড়ে দিবে তা কিন্তু নয়। অনেকে কিন্তু ফাউন্ডটা দেখে মনে করতে পারে এটা মনে হয় পাস্ট টেন্স, কিন্তু আসলে না, এটা এটা কিন্তু প্রেজেন্টেরই ফাউন্ড। ফাউন্ড বলতে এখানে স্থাপন, ফাউন্ডেড, ফাউন্ডেড, ফ্লাই, সরি, ফ্লো,
ফ্লোয়েড, ফ্লোয়েড, অনেকেই ফ্লো বলতে মনে করবে ফ্লাই থেকে মনে হয় আসছে, ফ্লো মানে এটা মনে হয় পাস্ট টাস মনে হবে, ফ্লাই, ফ্লিউ, ফ্লন। তো ফলে এগুলো একটু সবগুলো রিভিশন দিতে হবে। তারপরে নিচের দিকে আসো, মডালের মধ্যে দুইটা আছে, যে সিম্পল, এটা হলো প্রেজেন্ট, এটা পাস্ট, এটা পাস্ট পারফেক্ট পর্যন্ত পাওয়া যায়, এই দুটারই পাওয়া যায়। তো অনেকেই কিন্তু প্রবলেম তৈরি করে ফেলে যে আসলে শ্যালের পাস্ট পার্টিসিপল কোনটি। অনেকেই মনে করবে শ্যাল, ওখানে দিল মনে হয় শুধু শুড দিল, শুধু শ্যাল দিল, শুড হ্যাভ দিল, শুড হ্যাভ যে কোনো একটা কিছু দিল, কিন্তু আসলে শুধু শুডটাই কিন্তু পাস্ট এবং পাস্ট পারফেক্টে পার্টিসিপলে যায়। আচ্ছা, আর বাকিগুলো নাই। এটাও একটা নলেজ আর্ন করে রাখতে হবে। আর লাস্টের কিছু আমরা দেখতে পাচ্ছি এগুলো চেঞ্জই হয় না, তিনটাই একই রকমই, ফলে এটাও আমাদেরকে একটু জেনে রাখা উচিত। তো ফলে আমরা পুরো শীটটা যদি অ্যানালাইসিস করে দেখি, তাহলে আমরা খুব বেশি এখানে মনে করো যে গ্রামার পেয়েছি তা কিন্তু নয়, কিন্তু এমসিকিউ পয়েন্ট কয়েকটা পেয়েছি। একটা হচ্ছে এই কনফিউজড করে যে ভার্বগুলো, সেটা একটা পয়েন্ট, নোট, বি নোটেড, যে কনফিউজড করে একটা পয়েন্ট। তারপরে আমি জোন দেখে দিচ্ছি, এমসিকিউ জোনগুলো। আরেকটা আমাদের এখানে প্রবলেম করতে পারে, সেটা হলো স্ট্রং এবং উইক ভার্ব, ভার্বের চেঞ্জিং এর উপরে দুটো কোশ্চেন আছে, স্ট্রং, উইক, এটা একটা নোট। তারপরে তোমাদেরকে এক্সট্রা ভার্বের মধ্যে সবগুলো মিলে একটা ধরো এক্সট্রা, মোর এক্সট্রা ভার্বস গুলোর থেকে একটা, যেমন পজিটিভ সম্পর্কে দিতে পারে, কপুলেটিভ দিতে পারে, ফ্যাক্টিটিভ, গ্রুপ, রিফ্লেক্সিভ, রেসিপ্রোক্যাল, ইম্পার্সোনাল, কগনেট, এটা পুরোটা মিলে একটা পয়েন্ট ধরতে পারো। তাহলে তিনটা এমসিকিউ জোন গেল। চতুর্থ নম্বর জোন হচ্ছে নন ফাইনিট। পঞ্চম নম্বর হচ্ছে এমসিকিউ হচ্ছে অক্সিলারির এই জায়গাটা থেকে একটা। ষষ্ঠতম আমরা দেখে নিতে পারি ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। সপ্তমতম আমরা দেখতে পারি ফাইনিট ভার্বের একটা বিষয়। তাহলে 7টা এমসিকিউ প্লেস আমরা পেয়েছি, যে ফাইনিট একটা, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ একটা, প্রাইমারি অক্সিলারি, মোডাল অক্সিলারি থেকে একটা, নন ফাইনিট থেকে একটা, মোর এক্সট্রা ভার্ব থেকে, রেগুলার ইরেগুলার ভার্ব চেঞ্জের উপর, আর একটা কনফিউজড ভার্ব। এটা আমরা পেয়েছি 7টা এমসিকিউ তৈরি, এবং সেই সাথে পেয়েছি হলো এই যে অবজেক্ট সেটিং এর ব্যাপার স্যাপার, এবং সেই সাথে কমপ্লিমেন্ট এবং বি ভার্বের একটা সাধারণ ব্যবহার। এই টোটাল মিলে আমরা 10টা এমসিকিউ মূলত একদম ফাইনালি পেয়েছি। সবচেয়ে অ্যাভারেজে এসে শেষ পর্যন্ত আমাদের পড়া কমে গেল, 10টা এমসিকিউ এর জায়গা আমরা পেয়েছি। এটা সাপেক্ষে এখন তোমাদেরকে যে শীটটা দেব, সেটা সলভ করতে পারলে একদম লাক্সারিয়াস এবং গ্লোরিয়াস, কোনো প্রবলেমই থাকবে না। সেটা আমি দেখাচ্ছি এখনই। 40টা কোশ্চেন তোমরা দেখতে পেয়েছো, আর 10টা যে জোন পেয়েছো, ভার্বের ইতিহাস শেষ। কিন্তু এখন আসো, আমি তো যদি তোমাদেরকে এই জায়গাটা বলি, তাহলে সর্বনাশের জায়গাটা কোথায়? যারা শুধু প্র্যাকটিস করেছে, করবে, জাস্ট কয়েকটা প্র্যাকটিস করলো, তারা কিন্তু ওই গ্রামার গুলো ঠিক মতো বুঝলো না। তারা কিন্তু এমসিকিউ, যে এই এমসিকিউ কয়েকটা প্র্যাকটিস থেকে যে কমন আসবে তা কিন্তু নিশ্চিত নয়। কিন্তু তোমরা যেটা করেছো সেটা অল সাইডে বেনিফিট হয়ে গেছো। একদিকে যেমন প্রচুর গ্রামার নলেজ অর্জন করেছো, অন্যদিকে এবার প্র্যাকটিস থেকে 45টার মতন, তাহলে দেখা যাচ্ছে 45 ধরনের নলেজ আর্ন হলো, পাশাপাশি গ্রামারও তোমাদের আর্ন হলো। এখন ভার্ব থেকে কোনো কোয়েশ্চেন আসলে আমার তো মনে হয় না আজীবনে কোনোদিন সমস্যা হবে। আমি নিশ্চিত ইনশাল্লাহ সমস্যাই হবে না।